ছেলের পেটে ঘা, বাপের পেটে প্রকাণ্ড খোদল। বাঁশটা গ্রহণ করবার জন্য মমতাজের পেটে সাময়িক গর্ত তৈরি হয়নি, যেন অনেক দিন থেকেই এ গভীর গহ্বরটা সেখানে বাসা বেঁধে আছে। সেই গর্তটা ঘুটে ঘুটে মরছে না জানি কোনো জ্বলন্ত মন্থন দণ্ড। বাঁশের শেষ প্রান্তটা কত দূর পর্যন্ত চেপে ঠেলে দিয়েছে, পেটটাকে নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ছি বাঁশবাজি, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। খোড়গাছির মাঠে গাজনের মেলা বসেছে। এবার লোকজন বিশেষ জমেনি, মালপত্রও বিশেষ কিছু নেই। তেলে ভাজা দুর্গন্ধ পাঁপড়, বিন্নে ধানের খই আর শিল পড়া কত কাঁচা আম। কাগজের এবার বড় অভাব, ঘুড়ি ফুরফুরি নেই একখানাও। মাটির পুতুল, কুকুর, বেড়াল, হাতি, ঘোড়া সকলের এক রং। শুধু চোখ বা নাকের ডগা বা লেজের শেষ বোঝবার জন্য কালোর দু একটা ফোঁটা বা আঁচড় কাটা হয়েছে। আছে কিছু চাঁচের ও বাঁশের জিনিস, ঝুড়ি, চ্যাঙাড়ি, খাড়া, খালুই। আর আছে হাঁড়ি, কুড়ি, সরা, মালসা, কলকে, ধুনুচি। নেই সেই গামছা, নেই বা কাঁচের চুড়ি। যারা তবু এসেছে সব যেন কেমন কাহিল চেহারা, ঢোলকো, ঝিম মারা, যেন কি একটা আতঙ্কের অন্ধকূপ থেকে বেরিয়ে এসেছে মরতে মরতে। চলায় বলায় ফুর্তি নেই এক রতি। পরনের কাপড় কানি হয়ে আসছে দিনে দিনে। পাঁকড়া গাছের তলায় বেশি ভিড়, আর বেশি গোলমাল কাছেই কোথাও একটা ট্যামট্যামি বাজছে। এগিয়ে গেলাম, শুনতে পেলাম একটা ছোট ছেলের কান্না। আমি পড়ে যাব, আমি মরে যাব। আকুল আফুট চোখে কাঁদছে সেই ছেলেটা। 6-7 বছর বয়স, প্যাকাটের মতো হাত পা, কোমরের নিচে ছেঁড়া টেনি বাঁধা, বাসা থেকে খসে পড়া না ওরা পাখির বাচ্চার মতো অসহায়। ব্যাপার কি, কাঁদছে কেন? সবাই বললে বাঁশবাজি হবে। প্রথমটা বুঝতে পারিনি, ভেবেছিলাম বাঁশ দিয়ে পিটবে বুঝি ছেলেটাকে, তাই কাঁদছে অমন অঝরে। কিন্তু সবাই বললে মার নয়, খেলা। বাঁশ গাড়ি করে আদালতে দখল নেয় শুনেছি, তখনও নাকি ঢোল বাজে। বাঁশ নিয়ে আর যে কোনো খেলা হয় দেখিনি কখনো। মাটিতে পুঁতে নেবে তো বাঁশটা? কে একজন জিজ্ঞেস করলে। না, এসে মামুলি খেলা নয়। ওয়াকিবহাল কে একজন বললে ভারিক্কি গলায়। না, বাঁশটা বুড়ো পেটের ওপর বসাবে, আর সেই বাঁশ বেয়ে বেয়ে ওপরে উঠে যাবে ছেলেটা, একেবারে ডগার ওপর। সেখানে ও বাঁশের মুখ পেটের ওপর চেপে ধরে মুখ নিচু করে ঝুঁকে পড়বে, আর বুড়োর পেটের ওপর বাঁশ ঘুরবে বনবন করে, আর ছেলেটা হাত ছেড়ে দিয়ে চরকির মতো ঘুরপাক খাবে। আমি আগে আরও দেখেছি ওর খেলা। ওই বুড়ো বুঝি? হ্যাঁ, ওই মমতাজ। সনের দড়ির মতো পাকিয়ে গেছে বুড়োর শরীর। থুতনির ওপর হলদেটে গাছ দাঁড়িয়ে রয়েছে উঁচিয়ে, বুকটা টিপলে মতন, পেটটা দ পড়া। হাতে পায়ের মাংসগুলো হাড়ের থেকে অনেক দূরে সরে এসেছে। বিকেলের রোদে কোঁচকানো চোখ দুটো তার চকচক করছে। সেইটুকু তার যা কিছু সাহস আর অভিজ্ঞতার চিহ্ন। গোল হয়ে দাঁড়িয়েছে সবাই। টিনের একটা ফুটো মগ নিয়ে মমতাজ সবাইয়ের কাছ থেকে পয়সা কুড়োচ্ছে। খেলা শুরু হলো না, আগেই পয়সা। কে একজন ধমকে উঠল। খেলা হয় কি করে? বাঁশে যে চড়বে সে তো কেঁদে রসাতল করছে, পড়ে যাব, মরে যাব, এ কেমন তর কান্না। পড়েই যদি যাবি তবে কে আসতে বলেছিল তোদের খেলা দেখাতে? ছেলের কান্নাতে মমতাজের ভ্রুক্ষেপ নেই। হবে হবে, শুরু হচ্ছে এখনই। সবাইকে আশ্বাস দিয়ে সে শূন্য মগ দেখিয়ে দেখিয়ে ঘুরে যায়।
খেলা তো আর ওরা নতুন দেখাচ্ছে না, তবে কাঁদছে কেন ছেলেটা? জিজ্ঞেস করলাম পাশের লোককে। এতদিন ও ছিল না, ও নতুন। তবে কে ছিল এতদিন? ওর দাদা। না না, ওই ছেলেটাও দেখিয়েছে দু একবার। কে আর একজন উঠল প্রতিবাদ করে। সরস্বতী পুজোর সময় তেঁতুলের স্কুলের মাঠে এই ছেলেটাই উঠেছিল বাঁশবে। এখনও তত রপ্ত হয়নি, বেয়ে বেয়ে চূড়ে উঠে আসাটাই সেদিনকে ওর খেলা ছিল। আসল খেলা দেখিয়েছিল অবশ্যই ওর দাদাই। আর যাই বলুন, আসল কসরত যে বাঁশ বেয়ে উঠে আসে তার নয়, যে বাঁশটা পেটের ওপর চেপে ধরে রাখে মন্তাজের। কই ওর দাদা? কে জানে, টু করে একটিও আওয়াজ হলো না মন্তাজের মগে। খেলা না দেখে কেউ পয়সা দিতে রাজি নয়। অনন্য পায় হয়ে মন্তাজ ছোট ছেলেটার কাছে এগিয়ে গেল। পিছনে দেওয়াল, সামনে বুনো কুকুর তাড়া করেছে, এমনই ভয় চেঁচিয়ে উঠেছে ছেলেটা। না না, আমি যাব না, না না আমি না, আমি পড়ে যাব, আমি মরে যাব। বাপ একবার তার হাত ধরে টান মারল হ্যাঁচকা, মারবার জন্যে হাতও চালো একবার। হ্যাঁ, ভয় দেখো না ছেলের। তোর বাপ কত খেলা দেখিয়ে এলো, কত জোয়ান জোয়ান ছেলে নিয়ে, আর তোকে কিনা সামলাতে পারবে না? উচকে একরত্তি ছেলে। বাপের হয়ে ছেলেকে কেউ কেউ তিরস্কার করলে। মন্তাজ একটু হাসলো, অনেক অভিজ্ঞতায় মসৃণ ধারালো সেই হাসি। পড়েই যদি যাস, বাপ তোকে দু হাত বাড়িয়ে লুফে নিতে পারবে না। নে উঠে। যে লোকটা ট্যামট্যামি বাজাচ্ছিল সে আরও জোরে কাঠের বাড়ি মারতে লাগলো, কিন্তু ছেলে কিছুতেই রাজি হয় না। সকল কোলাহল ছাপিয়ে তার কান্নায় প্রবল হয়ে ওঠে। খেলা আর জমল না তাহলে। দু একজন করে খসে পড়তে লাগলো। মন্তাজ অসহিষ্ণুর মতো গলা উঁচিয়ে তাকালো একবার ভিড়ের বাইরে। কতক্ষণ পরে কে আরেকটা ছেলে দুর্বল পায়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো, হাতে একটা আধ খাওয়া পাঁপড়। ওই ওর দাদা। জানা লোকের হৈ হৈ করে উঠল। বছর দশকের রোগা পটকা ছেলে, লিকলিকে হাত পা, গায়ে একটা ছেঁড়া পাতলা কাঁথা জড়ানো, ঠোঁটের চারপাশে গালে ও থুতনির নিচে কাটা ঘা। একটা ঢনঢনে মাছি বারে বারে উড়ে এসে বসছে তার নাকের ডগায়। দুটো ভাসা ভাসা চোখে কেমন একটা শূন্য অর্থহীন চাউনি। ছোট ভাইয়ের কাছে এগিয়ে গেল, বললে, তোকে কাঁদতে হবে না আকু, আমিই খেলা দেখাবো। আকু চুপ করল, চোখের জল শুকিয়ে গেল দেখতে দেখতে। আরও ঘন হয়ে এলো জনতা। ট্যামট্যামির বাজনা আরও টাটিয়ে উঠল। কোমর ও হাঁটুর মাঝে যেটুকু কাপড় ছিল ভুর করে তাই আরও খাটো ও আঁটো করে নিল মন্তাজ। বাঁশটাকে বসালো পেটের ওপর, নাইকুণ্ডুলির গর্তে। কি যেন বলল বিড়বিড় করে, বোধহয় বিসমিল্লার নাম করলে। বাঁশটা একবার কপালে ঠেকালো, গায়ে হাত বুলিয়ে মুখের খুব কাছে টেনে এনে কি বললে তাকে। এমন করতে কেউ তাকে দেখেনি কোনো দিন। এতটা চল বিচল হয়ে যাওয়া। চলে আয় ইন্তাজ বলে ডাক দিল সে বড় ছেলেকে। ইন্তাজ মুহূর্তে গায়ের কাঁথাটা খুলে ফেলল। কে যেন হঠাৎ পেটের মধ্যে টেটা ঢুকিয়ে দিল। এমনি আঁতকে উঠলাম। ছেলেটার বুকে পেটে টানা টানা ঘা, কোথাও দগদগ করছে, কোথাও খোসা পড়েছে, কোথাও বা পুঁজ উঠেছে দলা পাকিয়ে। সেই ঢনঢনে মাছিটা হঠাৎ আর কটা গুয়ে মাছি ডেকে এনেছে। যখন ঘুরে দাঁড়ালো ইন্তাজ, তখন খানিক স্বস্তি পেলাম, কেননা পিঠটা ওর মসৃণ নিদাগ। কেমন করে হলো এই ঘা, এতগুলি ঘা? জিজ্ঞেস করলাম জনতাকে। কেউ কেউ জানে দেখলাম। দোল পূর্ণিমার দিন চাপালির বাবুদের বাড়িতে খেলা দেখাবার সময় বাঁশের মাথা থেকে পড়ে যায় ইন্তাজ। বুড়ো তার কতদিন আগে ম্যালেরিয়া থেকে উঠেছে। আমানি পান্তাও নাকি জোটাতে পারেনি তারপর, তাই বাঁশটাকে বাগ মানিয়ে রাখতে পারেনি পেটের মধ্যে। যেখানে পড়ল ইন্তাজ সেখানে ছিল খোয়ার খোলামকুচি। বুক পেট ছড়ে কেটে একাকার হয়ে গেল। সেই থেকেই ছেলেটা একটু
কাবু হয়ে পড়েছে। নেতাটা গায়ে জড়িয়ে নিবি না? জিজ্ঞেস করলো মন্তাজ। না। দু হাতে ধুলো মেখে ইন্তাজ লাফিয়ে উঠল বাপের পেটে বাঁশ ধরে। দীর্ঘ অভ্যাসে মসৃণ তরতর করে বেয়ে উঠতে লাগলো। দু হাত দিয়ে পেটের ওপর বাঁশটা শক্ত করে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল মন্তাজ। দেখুক আবার আক্কাছ, এত ঘায়ের যন্ত্রণা নিয়েও তার দাদা কেমন রাজি হলো খেলতে। আক্কাছ বা আকু ঘাড় উঁচু করে চেয়ে আছে দাদার দিকে। এখন আর ভয় নেই। সে এখন ট্যামট্যামি বাজাতে পারে, কিংবা মগ নিয়ে ঘুরতে পারে। পরপর বাঁশের চূড়ার কাছে এসে ইন্তাজ একবার স্থির হয়ে দাঁড়ালো, পেটের কাছে কাপড় জড়ো করে বাঁশের মুখটা ঠিক করে বসাবার জন্যে। তখন তার ঘাগুলো আরেকবার স্পষ্ট করে দেখলাম। অসহ্য লাগলো। ভাবলাম চলে যাই। কে একজন বাধা দিল, বলল, তারপর যখন ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে ঘুরতে থাকবে শূন্যে, তখন ওসব ঘা ঠা কিচ্ছু দেখা যাবে না। বাঁশটা কি বাপ হাতে করে ঘোরাবে নাকি? কতক্ষণ হাতে করে ঘুরিয়ে বাঁশটা পেটের ওপর রাখবে, তারপর মোচড় খেয়ে খেয়ে আপনি বাঁশটা ঘুরবে পেটের গর্তের মধ্যে। সেই তো আসল খেলা। নইলে বাঁশ পুঁতে তার ওপর ডিগবাজি খাওয়াটা তো সেকেলে, তাতে আর বাহাদুরি কি? আরেকজন ফোড়ন দিল। ততক্ষণে বাঁশ ঘুরতে শুরু করেছে মন্তাজের দু হাতে। চোট খাওয়ার পর ছেলেটা নিশ্চয়ই খুব হালকা হয়ে গেছে। ঘুরছে ফুরফুরির মতো, হাত পা ছড়িয়ে। ঘা তো বোঝা যাচ্ছে না ওটা কোনো মানুষ, না বাদুড়, না চামচিকে। এতক্ষণ আকাশের দিকে মুখ করেছিলাম, এবার তাকালাম মন্তাজের দিকে, যখন সে হঠাৎ ঘুরন্ত বাঁশের প্রান্তটা পেটের খাঁজের মধ্যে গুজে দিলে। তারপর হাত দিল ছেড়ে। ছেলের পেটের চেয়ে বাপের পেটটাই বেশি দেখবার মতো। ছেলের পেটে ঘা, বাপের পেটে প্রকাণ্ড খোদল। বাঁশটা গ্রহণ করবার জন্যে মন্তাজের পেটে সাময়িক গর্ত তৈরি হয়নি, যেন অনেক দিন থেকেই এ গভীর গহ্বরটা সেখানে বাসা বেঁধে আছে। সেই গর্তটা ঘুটে ঘুটে মরছে না জানি কোনো জ্বলন্ত মন্থন দণ্ড। বাঁশের শেষ প্রান্তটা কত দূর পর্যন্ত চেপে ঠেলে দিয়েছে পেটটাকে, নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। পেটে পিঠে এক। এমনিতে দেখেছি অনেক, এখন দেখলাম পেট বলে কিছুই নেই আর মাঝখানে। বাঁশের মুখটা শটান পিঠের ওপর বসানো সামনের দিক থেকে। পেটের সব নাড়ি ভুঁড়ি শুকিয়ে কুঁকড়ে কোথায় সরে গেছে। মেরুদণ্ডের হাড়ের সঙ্গে ঠক্কর খেতে খেতে খটাখট শব্দে চলছে বাঁশের ঘুরুনি। প্রতি মুহূর্তে যা ভয় করছিলাম, ইন্তাজ ফসকালো না, মন্তাজি টলে পড়ল। শেষ মুহূর্তে দু হাত বাড়িয়ে ছেলেটাকে লুফে নেবার চেষ্টা করেছিল মন্তাজ, কিন্তু যতই ফুরফুরে পাতলা হোক, বাপের দুর্বল বাহু আশ্রয় দিতে পারল না ইন্তাজকে। আজকাল বারে বারেই বুড়োর কেবল ফসকে যাচ্ছে। কে একজন আপত্তি করে উঠল। মন্তাজ দু হাতে মাথাটা চেপে ধরে বসে আছে উবু হয়ে, দৌড় খাওয়া পাক তেড়ে ঘোড়ার মতো ধুকছে, আর ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে আছে শূন্য মগের দিকে। তারই জন্যে হয়তো খেলা শুরু হওয়ার আগেই মগটা সে তুলে ধরেছিল সবাইয়ের কাছে। কয়েকটা পয়সা আগে পেলে সে কিছুটা খেয়ে নিতে পারত। এক হাতখানা পাঁপড় কি চামদড়ির মতো শুকনো দু একটা ফুলুরি। পেটে কিছু পড়লে পেট হয়তো এক চোটেই পিঠ হয়ে পড়তো না। থুতথুড়ে বাহু দুটোতেও একটু জোর আসতো। অভ্যাসে সব কিছু সওয়ানো যায়, শুধু বুঝি ক্ষুধাকেই বাঘ মানানো যায় না। বাঁশ, বাহু, ছেলে, ঘা সব কিছুরই মুখোমুখি দাঁড়ানো যায় একমাত্র অভ্যাসের সাহসে। শুধু ক্ষুধাটাই দুর্বিনীত, ক্ষমাহীন। বাঁশটা ছিটকে পড়েছে দূরে, ইন্তাজ আরও দূরে। উত্থিত গোলমালের মাঝে তার গোঙানিটা শুনতে পেলুম না। কেউ বললে হয়ে গেছে, কেউ বললে বুকের কাছটাতে ধুকধুক করছে এখনো। কাছেই দাতব্য চিকিৎসালয়,
যতদূর সম্ভব ঘায়ের ছোঁয়া বাঁচিয়ে ইন্তাজকে ধরাধরি করে কারা নিয়ে গেল ডাক্তারখানায়। ঘটনাটা সদ্য সদ্য ঘটেছে বলে দাতব্য চিকিৎসালয় একেবারে ফিরিয়ে দিতে পারবে না হয়তো, নইলে এমনিতে ঘায়ের ওষুধ নিতে এলে ফিরিয়ে দিত নিশ্চয়ই। কেননা প্রতিবারের ওষুধ নেবার সময় এক আনা করে পয়সা দিতে পারতো না মন্তাজ। যদি এক আনা পয়সা তার হাতে আসে, সে কি তা দিয়ে পেটের ওপরের ঘা শুকোবে, না পেটের ভেতরের ঘা? মন্তাজ বসে আছে চুপ করে, গোঁজ হয়ে, কিন্তু ছোট ছেলে আখাজ কাঁদছে একেবারে গলা ফাটিয়ে। ভাবলাম দাদার জন্যই বুঝি তার কান্না, কিন্তু মুখে তার সেই এক আর্তনাদ, এবার আরো নিঃসহায় কণ্ঠে, এবার আমার পালা, এবার আমার পালা, আমি নিঘাত পড়ে যাব, মরে যাব আমি। মন্তাজ কিছুই বলল না, আকুর হাত ধরে চলল হাসপাতালের দিকে। মরে যাব, মরে যাব। কোনো অদৃশ্য আল্লাহর কাছে শিশু কণ্ঠের করুণ অথচ কোনো প্রতিকারহীন কাকুতি। মন্তাজ কিছুই বলছে না, পাথুরে মুখে নিষ্ঠুর নির্লিপ্ততা, ছেলের কান্নার উত্তরে রেখাহীন কাঠিন্য। উপায় কি? তাকে খেতে হবে তো।